Tour and travels. ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ট্যুর মানে পর্যটন অ্যান্ড ট্রাভেলস মানে ভ্রমণ। আজকের ইউনিটের নাম হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস লেসন 1, ট্রাভেলিং টু এ ভিলেজ। ট্রাভেলিং মানে ভ্রমণ, টু এ ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের কোনো একটি গ্রামে ভ্রমণ। তাহলে ট্যুর কি? ট্যুর হচ্ছে পর্যটন, ট্রাভেলস মানে ভ্রমণ। ট্যুর হলো পর্যটন, ভ্রমণ এবং পর্যটন। লেসন 1, ট্রাভেলিং মানে ভ্রমণ টু এ ভিলেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের কোনো একটি গ্রামে ভ্রমণ। প্রথম অংশটুকু জরুরি। এটা একটা মেমোরি, নিচে কয়েকটা ছবি দেওয়া আছে। গ্রামের কতগুলো দৃশ্য দেওয়া আছে। অফ গ্রামের একসময় খুব বিখ্যাত দৃশ্য, নৌকা চালানো, এগুলো যাই হোক খুব জরুরি না। মূল টেক্সটে যাই। দেওয়া আছে বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। ডেসপাইট এ ফাস্ট পেস্ট আরবানাইজেশন, ডেসপাইট মানে সত্ত্বেও, এইখানে দেখো দুই পাশে একটা কমা দেওয়া আছে, এই পাশে একটা কমা, এই পাশে একটা কমা, এই দুইটা বাংলাদেশ সম্পর্কিত কোন একটা আরেকটা গুণবাচক নাম। পৃথিবীতে যতগুলো দেশ আছে দ্রুত নগরায়ণ হয়েছে, এর ভিতরে বাংলাদেশ অন্যতম। ডেসপাইট মানে সত্ত্বেও। এ ফাস্ট পেস, ফাস্ট মানে দ্রুত, পেস মানে গতিসম্পন্ন, আরবানাইজেশন মানে নগরায়ণ। বাংলাদেশটা একটা দ্রুত গতিসম্পন্ন নগরায়ণ হওয়া সত্ত্বেও স্টিল আদৌ রিমেন্স থাকে প্রিডমিনেন্টলি, প্রধানত রুরাল মানে গ্রামে। বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে খুব দ্রুত নগরায়ণ শুরু হয়েছে, এবং সেই দ্রুত নগরায়ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এখনো গ্রামীণ। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও, সেখানে আর কতগুলো গ্রাম আছে এখনো, মানে বাংলাদেশে আসলেই মূলত কতগুলো গ্রাম আছে? 64,000 অর মোর, এখানে 64,000 অথবা আরো বেশি কি? হ্যাভ দ্য ভিলেজেস চেঞ্জড মাচ ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ভিত্তি করে গ্রামটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে, গ্রামগুলো কি পরিবর্তন হচ্ছে? হাউ ডু দে রেসপন্ড টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন, হাউ ডু দে রেসপন্ড, তারা কিভাবে রেসপন্ড করে, সাড়া দেয় অথবা গ্রহণ করে, অনস্লট মানে শুরু, অফ অর্গানাইজেশন সারা পৃথিবীতে নগরায়ণ শুরু হলো, বাংলাদেশে শুরু হলো, বাংলাদেশের গ্রামের মানুষগুলো সেটা কতটুকু গ্রহণ করছে, কিভাবে গ্রহণ করছে, ইতিবাচক গ্রহণ করছে না নেতিবাচক গ্রহণ করছে। অর গ্রোথ ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে কতটুকু পরিবর্তন, বৃদ্ধিটা তারা গ্রহণ করছে। সারা পৃথিবীতে পরিবর্তন হওয়ার সাথে সাথে বাংলাদেশে যখন নগরায়ণ শুরু হয়, বাংলাদেশ নগরায়ণ হওয়ার সাথে সাথে বাংলাদেশের গ্রামের মানুষগুলো কতটুকু সেই নগরায়ণটাকে গ্রহণ করছে, সেটা কিভাবে গ্রহণ করছে সেটা একটা প্রশ্ন আর কি। হাউ ডু দে রেসপন্ড টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন অর গ্রোথ ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন এবং নগরায়ণের পরে বাংলাদেশ এটা গ্রামবাসী কতটুকু গ্রহণ করছে, পজিটিভলি অথবা নেগেটিভলি। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? রাইট ডাউন ইউর আনসার ইন এ ফিউ সেন্টেন্স, তোমার কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে তুমি এটা লেখো। তাহলে এটুকুতে কি বলছে? বাংলাদেশ ডেসপাইট ফাস্ট স্পেস আরবানাইজেশন still remain predominantly rural. How many villages are there? How many villages are there? Now 64,000, 64 মানে 64,000 or more, অথবা আরো কি বেশি? Have the villagers changed much over their years? তারা বছরের উপর ভিত্তি করে কি, এই যে সময় যাচ্ছে সময়ের উপর ভিত্তি করে কেমন মাসে পরিবর্তন হয়েছে? আচ্ছা, হাউ ডু দে রেসপন্ড টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন, নগরায়ণের শুরুতে তারা আর শিক্ষাক্ষেত্রে যদি বৃদ্ধি হয়েছে, শিক্ষার মান উন্নতন বৃদ্ধি হওয়া, এগুলোতে হচ্ছে এদের, এই সকল কাজগুলো কিভাবে গ্রামবাসী গ্রহণ করছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? রাইট ডাউন ইউর আনসার ইন এ ফিউ সেন্টেন্স, তুমি তোমার কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে এটা কি করো, প্রকাশ করো, রাইট ডাউন। ইন দ্য ফলোয়িং এক্সট্রাক্ট মানে উদ্ধৃত অংশ, উই উইল সি এ বাংলাদেশি ভিলেজ, আমরা
উইল আমরা সি দেখব এ বাংলাদেশি ভিলেজ বাংলাদেশি গ্রামকে অ্যান্ড দ্য ভিলেজার্স গ্রামবাসীকে থ্রু দ্য আই অফ অ্যান ইংলিশ প্রফেসর কোনো একটা ইংরেজ প্রফেসরের চোখ দিয়ে আমরা আমাদের বাংলাদেশটাকে দেখব। এটা খুব একটা সাহিত্যিক কথাবার্তা। তো উনার চোখ দিয়ে আমাদের বাংলাদেশকে দেখতে হবে কেন? এই জন্যই দেখতে হবে ওই সময় আমরা ছিলাম না। উনি একটা নির্দিষ্ট যুগে আমাদের দেশে ছিলেন। তখন গ্রামবাসীর প্রতি অথবা গ্রামের প্রতি শহরের, শহরের প্রতি গ্রামের যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল, গ্রামের মানুষের শহরের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, গ্রামে কিভাবে সেটা গ্রহণ করতেছে সেটা তিনি দেখাইছেন তার লেখার মাধ্যমে। আমরা সুতরাং তার চোখ দিয়ে দেখব। মানে উনি যে অভিজ্ঞতা দিয়েছেন সেই অভিজ্ঞতা আমরা গ্রহণ করব। অ্যাজ স্টক হু টট ইন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বিটুইন 1947 and 1951 1947 সালে এবং 1951 সালে and again in 1972 1952 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা করেছেন এজ স্টক এবং উনার মাধ্যমে আমরা তখন যে 1972 সালে অথবা 1951 সালে 1947 সালে ওই সময় যে গ্রামগুলা কেমন ছিল, গ্রামবাসী কিভাবে তা গ্রহণ করছে, শিক্ষার উন্নতিটা এবং অন্যান্য যেগুলো পরিবর্তন, নগরায়নের পরিবর্তনটা সেইটা আমরা উনার মাধ্যমে দেখব। তাহলে প্রথম এই অংশটুকুতে বলছে বাংলাদেশ ডেসপাইট এ ফার্স্ট স্পেস অর্গানাইজেশন স্টিল রিমেন প্রিডমিনেন্টলি রুরাল এখনো গ্রামীণ রয়েছে। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও সেখানে কতগুলো গ্রাম রয়েছে 64,000 অর মোর 64,000 অথবা আরো কি বেশি। হ্যাভ দ্য ভিলেজেস চেঞ্জড গ্রাম কি চেঞ্জ হয়েছে মাচ ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর ভিত্তি করে কি গ্রাম পরিবর্তন হয়েছে। হাউ ডু দে রেসপন্ড তারা কিভাবে এটা গ্রহণ করছে টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন নগরায়নের ফলে তারা সেটা কিভাবে গ্রহণ করছে। অর গ্রোথ ইন এডুকেশন শিক্ষা ক্ষেত্রে যে পরিবর্তনটা বৃদ্ধিটা হচ্ছে এটা কিভাবে তারা গ্রহণ করছে, তারা আসলে পজিটিভলি নিল না নেগেটিভলি নিল সেটা। হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো। রাইট ডাউন ইউর আনসার এফ ইন এ ফিউ সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স লেখো। ইন দ্য ফলোয়িং স্টার্ট এই যে নিচের উদ্ধৃত অংশটুকু রয়েছে ইন দ্য ফলোয়িং স্টার্ট সে বলছে ইন দ্য ফলোইং স্টে এই নিচের এক্সট্রাক্ট উদ্ধৃত অংশে উই ফাইন এক্সট্রাক্ট মানে উদ্ধৃত অংশ উই উইল সি অ্যান্ড বাংলাদেশি ভিলেজ আমরা একটা বাংলাদেশি গ্রামকে দেখব অ্যান্ড দ্য ভিলেজার্স গ্রামবাসীকে দেখব থ্রু দ্য আই অফ অ্যান ইংলিশ প্রফেসর কোনো ইংরেজ প্রফেসরের চোখ দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে দেখব। মানে তিনি গ্রামে আসার সময় 1900 অনেক আগে যখন গ্রামে আসেন তখন প্রতি গ্রামবাসী শহরের প্রতি অথবা নগরায়নের প্রতি এবং শিক্ষার উন্নত হওয়ার পরে যে পরিবর্তন সেটা কতটুকু কিভাবে গ্রহণ করছে সেটা তিনি যে দেখছিলেন সেটা আমাদেরকে তিনি লেখার মাধ্যমে লিখে গেছেন এবং সেটা আমরা তার চোখে এখন দেখব তখন গ্রামবাসী কেমন ছিল। অ্যাজ স্টক টু ঢাকা ইউনিভার্সিটি বিটুইন 1947 and 1951 and again in 1972 তাহলে এজ স্টক কোথায় কোথায় শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা একটা মানবিকদের জন্য একটা কোশ্চেন 1947 এটা প্রথমবার যখন শিক্ষকতা করছেন এখন এটা একটা কোশ্চেন 1951 1951 সালে এন্ড এগেইন ইন 1972 1972 সালে। এইটুকুর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে বাড়তি কোশ্চেনগুলোর ভিতরে হতে পারে এজ স্টককে কোথায় শিক্ষকতা করেছেন কত সালে করেছেন। রিড এজ স্টকস পার্সোনাল মেমোরি বলতেছে আমরা রিড পড়ি এজ স্টকস পার্সোনাল মেমোরি অফ বাংলাদেশি ভিলেজ বাংলাদেশি গ্রামের ভিলেজ লাইফ নিয়ারলি 7 decades ago 7 decades ago এক ডিকেড সমান সমান 10 এক ডিকেড সমান সমান 10 10 ইয়ার 10 ইয়ার okay and provide the required information এবং সরবরাহ করো provide the required information in the column of the grid নিচে একটা গ্রিড দেওয়া আছে এবং সেখানে that follows এই প্যাসেজটা পরে নিচে একটা গ্রিড দেওয়া আছে সম্ভবত এই যে গ্রিডটা এইখানে আমরা এই করবো আর কি তথ্য দিব। যাই হোক আমরা মূল প্যাসেজটা শুরু করি টপিকটা শুরু করি। We set out on the evening of July 21st. We set out আমরা set out যাত্রা করেছিলাম on the evening সন্ধ্যায় of July 21st
জুলাই মাসের ২১ তারিখ আমরা যেকোনো সেন্টেন্সের ক্ষেত্রে বড় সেন্টেন্স অথবা ছোট সেন্টেন্স শেষ থেকে আগে আসাটা বাংলাটা শেষে যে বাংলাটা থাকে এটা আগে আসলে এবং প্রথম অংশ শেষে গেলে কমপ্লিট একটা অর্থ হয়ে যায়। তাহলে উই সেট আউট আমরা এটাকে একটু ভেঙে ভেঙে পড়ি। হুম, উই মানে আমরা সেট আউট যাত্রা করেছিলাম অন দ্য ইভিনিং সন্ধ্যায় অফ জুলাই জুলাইয়ের 21st জুলাই মাসের ২১ তারিখ এক সন্ধ্যায় তাহলে আমরা শেষ থেকে যদি আনি জিনিসটা কি হয় জুলাইয়ের ২১ তারিখ ইভিনিং মানে সন্ধ্যায় উই সেট আউট আমরা যাত্রা শুরু করেছিলাম জুলাই মাসের ২১ তারিখ সন্ধ্যায় আমরা যাত্রা শুরু করেছিলাম ফুড ফুড ওয়াজ স্কার্স ফুড মানে খাবার ওয়াজ স্কার্স মানে অপ্রতুল কম ইন দ্য ভিলেজ গাইব ইন দ্য ভিলেজ গ্রামে সরি সো আব্দুল পেট আব্দুল নিশ্চিত তার একজন কর্মচারীর নাম অথবা সাহায্য সাহায্যকারীর নাম প্যাকড এ সুটকেস একটা সুটকেস প্যাক করে দিল উইথ টু লোভস ওই সুটকেস দিল সুটকেসের ভিতরে দুই টুকরো রুটি দিল এন্ড সাম টি কিছু চা দিল এন্ড টিন্ট অফ মিল্ক এবং দুধের টিন দিল চিজ পনির দিল এন্ড জ্যাম জ্যাম দিল তাহলে আব্দুল প্যাক করলো একটা সুটকেস কি কি দিয়ে জ্যাম রুটি জেলি চিজ এবং চা দুধ এগুলো দিয়ে সে একটা সুটকেস প্যাক করে দিল তাহলে উই ট্রাভেল তারপর কি আমরা ভ্রমণ করেছিলাম ইন্টারমিডিয়েট মানে মধ্যবিত্ত মধ্যম শ্রেণীর ক্লাস মানে শ্রেণী মধ্যবিত্ত অথবা মধ্যম শ্রেণী ইন এ ক্রস কান্ট্রি ট্রেন গ্রামের মেট্রো পড়তে গেছে এরকম একটা গ্রামের ট্রেনের দিয়ে ভ্রমণ করেছিলাম ট্রেন নট আনকমফর্টেবলি ক্রাউডেড বেশি জনাকীর্ণ নয় গ্রামের মাঝখান দিয়ে গেছে এরকম একটা ট্রেনের মাঝখান দিয়ে আমরা একদম মধ্যম শ্রেণী মানে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসও না মানে সেকেন্ড ক্লাস এরকম একটা ট্রেনে করে ভ্রমণ করেছিল তারা থ্রো এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস থ্রো মানে মধ্য দিয়া কান্ট্রি মানে গ্রাম অফ শ্যাডোই মানে ছায়াময় তাহলে এভাবে দেখি আমার থ্রো মানে মধ্য দিয়া এক কান্ট্রি অফ শ্যাডোই মানে ছায়াময় লাভলিনেস কোমলতা এরকম ছায়া কোমল একটা গ্রামের মাঝখান দিয়ে তারা ভ্রমণটা শুরু করেছিল তারপর ইট ওয়াজ এ মুনলিট নাইট ইহা ছিল একটা চন্দ্রিমা রাত্রি ইহা ছিল একটি মুনলিট মানে চাঁদের আলো সেরকম নাইট মানে রাত অফ ব্রোকেন সফট ক্লাউডস সেটা কিরকম ছিল ব্রোকেন ভাঙা ভাঙা সফট মেঘ অবশ্যই কোমল হয় ব্রোকেন সফট মানে কোমল ক্লাউড তো মেঘই তাহলে এটা একটা চাঁদের রাত্রি ছিল যেখানে খণ্ডিত মেঘগুলো খণ্ডিত মেঘও ছিল and land was almost under water ভূমি মাটিগুলা প্রায় পানির নিচে ছিল with paddy and cocoa plants সেখানে ধান ক্ষেত ছিল কোকো প্লাম নারিকেল গাছও ছিল গ্রোয়িং ফ্রম ইট এইখান থেকে উঠছে যে ভূমিটা মাটিটা পানিতে ডেকে গেছে সেখান থেকে দেখলে মনে হচ্ছে নিচ থেকে ধান গাছ উপরে উঠতেছে অথবা তোমার কি বলে এটাকে যে নারিকেল গাছগুলো উপরে উঠতেছে এটা দেখা যাচ্ছে মনে হয় যে পানি নিচ থেকে উঠতেছে and a few raised cart ট্রাক এবং কতগুলো রেস্ট জেগে উঠতেছে ট্রাক কার মানে মালবাহী গাড়ি and groups of cottage গ্রুপ মানে দল কটেজ মানে কুড়েঘর আইল্যান্ডেড এমাং ক্লাম্পস অফ বুশেস দূর থেকে দেখতে দ্বীপের মতো মনে হচ্ছে যে আইল্যান্ডেড একটা দ্বীপ তৈরি করছে ক্লাম্পস অফ বুশেস মানে জুপ ফণিমনসা গাছের জুপ তাহলে বলছে যে এটা ছিল এমন একটা চাঁদনি রাত এবং কালো মেঘগুলো সফট ক্লাউড ব্রোকেন সফট ভাঙা ভাঙা মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে মাটিগুলো প্রায় মাটি কি বল দ্য ল্যান্ড mostly underwater and with ferry and coconut palms growing from it and a few raised cut and groves of cottage islanded among clumps of bushes all reflected সবকিছুই প্রতিফলিত হচ্ছিল all reflected সবকিছু প্রতিফলিত হচ্ছিল অ্যামাং দ্য শ্যাডো ছায়ার মধ্যে হিয়ার অ্যান্ড দেয়ার এমন সবকিছু একটা ছায়ার মতো মানে পানিতে যে ছায়াটা এদের যে ছায়া ছিল ছায়ার পানিতে ছায়াগুলো পড়ছে সবকিছু রিফ্লেক্ট হচ্ছিল কি কি রিফ্লেক্ট হচ্ছে কোকোনাট পাম তারপর ফণিমনসা গাছের ঝোপ বুশ ঝোপঝাড় ছোট করে ঘর কটেজ মানে করে ঘর হেয়ার অ্যান্ড দেয়ার
দেয়ার ওয়াজ দ্য রেড গ্লো অফ এ কুকিং ফায়ার হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে যেদিকে তাকাচ্ছিল, ওয়াজ দ্য রেড গ্লো, রেড মানে লাল, গ্লো মানে আভা, অফ এ কুকিং ফায়ার রান্না করার আগুনের একটা আভা দূর থেকে দেখা যাচ্ছিল, অফ দ্য ল্যান্টন, ল্যান্টনের মানে লণ্ঠনের যে বাতির, ফিশারম্যানস বোট ইন ওপেন, এটা ওপেন ওয়াটার, পানির একদম খোলা পানির ভিতরে মাঝিরা মাছ ধরতেছে সেটা দেখা যাচ্ছে, এবং ল্যান্টনের বাতি দেখা যাচ্ছে। এট ডন, ভোরবেলা, উই রিচ সোনাইমুড়ি, আমরা সোনাইমুড়ি পৌঁছেছিলাম। এ স্মল ক্যানেল সাইড স্টেশন, খালের ধারে একটা স্টেশন, অ্যামাং হোয়াইট ফিল্ডস, একটা প্রশস্ত মাঠের মাঝখানে খালের ধারে একটা স্টেশন। ভোরবেলা সেই পর্যন্ত পৌঁছছিল। নাম কি স্টেশনের? সোনাইমুড়ি। সোনাইমুড়ি স্টেশনে তারা ছোট একটা ক্যানেল সাইডের পাশে মানে খালের পাশে মাঠের মাঠের সাইডে মাঠের মাঝখানে সোনাইমুড়ি নামক স্টেশনে তারা পৌঁছেছিল খুব সকালবেলা ভোরে। ডন মানে ভোর, DAWN, ডন মানে ভোর, আর ডাস্ক মানে গুদুলি। ফ্রম দেয়ার, সেখান থেকে, উই হ্যাড 8 মোর মাইলস বাই কান্ট্রি বোট, সেখান থেকে আরও 8 মাইল যেতে হয়েছিল গ্রামের নৌকা দ্বারা। সাম অফ ইট অ্যালং দ্য ক্যানেল, কিছু জায়গা যাওয়া হয় ক্যানেলের মাঝখান দিয়ে, খালের মাঝখান। সাম অফ ইট অ্যাক্রস দ্য ফ্লাডেড পেরি ফিল্ড, একদম প্লাবিত ধান ক্ষেতের উপর দিয়ে যাওয়া হয়েছিল। কি বলছে? আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড, আমি খুঁজতেছিলাম, টু দ্যাট ট্রাঙ্কুয়াল ওয়াটার জার্নি, এরকম একটা শান্ত, নীরব, ট্রাঙ্কুয়াল মানে শান্ত, এই শান্ত, ওয়াটার মানে পানি, জার্নি মানে ভ্রমণ, এরকম একটা নীরব শান্ত ভ্রমণ আমি খুঁজতেছিলাম। ইন দ্য আর্লি মর্নিং, এই সকালবেলা। অ্যান্ড ট্রাঙ্কুয়াল ইট মাস্ট হ্যাভ বিন, এটা অবশ্যই শান্ত হব, একদম নীরব হবে, ভ্রমণটা নীরব হবে। ফর আই ফল ইনস্ট্যান্টলি অ্যাসলিপ, আমি ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে, অ্যাসলিপ ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিক, অ্যাসলিপ মানে ঘুমন্ত, অ্যান্ড নিউ নো মোর টিল উই রিচ দ্য ল্যান্ডিং গাইড অ্যাট খুরশেদ ফাদার্স হাউস, খুরশেদের বাড়ির পাশে একেবারে যেখানে আমরা ল্যান্ড করব, সেই জায়গায় পৌঁছার আগ পর্যন্ত আমার ঘুম ভাঙেনি, টিল ঘুমিয়েছিলাম আমি। ইন এ ব্লেজ, শিখায়, অফ সানলাইট, সূর্যের আলোর একটা শিখায়। বলছে আই ফল ইনস্ট্যান্টলি অ্যাসলিপ অ্যান্ড নিউ নো মোর till we reached the landing gate at Khurshid father's house in a blaze of sunlight. It turned it turned out that his letter saying that he was bringing me was still on its way. It turned out, এটা এমন পর্যায়ে হলো যে হিস লেটার, সে একটা চিঠি লিখছিল তার বাড়িতে যে তার আম্মাকে নিয়ে আসতেছে, খুরশেদ নিয়ে আসবে আমাকে। দ্যাট হি ওয়াজ ব্রিঙ্গিং মি, আমাকে নিয়ে আসতেছে, ওয়াজ স্টিল অন ইটস ওয়ে, ওই চিঠি আসে নাই এখনো, তার আগেই আমরা এসে পড়ছি। বাট দে রেল টু দ্য ক্রাইসিস, এই সংকটময় অবস্থার মাঝখান দিয়ে তারা রেল গড়িয়ে অথবা সামনে অগ্রসর হলো। অ্যান্ড গ্যাদার্ড, কারা কারা হইল? অ্যান্ড গ্যাদার্ড রাউন্ড টু মেক মি ওয়েলকাম, কিন্তু খুরশেদের গ্রামবাসী অথবা তার মা বাবার ওরা যারা পাড়া প্রতিবেশী তারা প্রায় সবাই তাদেরকে দেখতে আসলো। থ্রু as none of them sorry though as none of them spoke in English, যদিও কেউ ইংলিশে বলেনি, ইংলিশ বলতে পারেনি। অনলি স্টেয়ার্ড, অনলি তাকিয়ে থাকলো, অ্যান্ড লাফ অ্যান্ড অফার মি কোকোনাট জুইস, এবং হাসলো, আমরা ইংলিশে কথা বললাম অথবা অন্য কিছু করলাম, আমাদের দিকে তাকাই থাকলো এবং হাসতে থাকলো, আমাকে নারিকেল নারিকেল অথবা ডাবের পানি অফার করলো। খুরশেদ খুরশেদ সেট আপ মি এ ক্যাম্প, খুরশেদ আমার জন্য কি করলো? একটা ক্যাম্প বানিয়ে দিল। এ ওডেন বেড, ও একটি ওডেন মানে কাঠে তৈরি, বেড মানে বিছানা। এ ওডেন বেড, একটা কাঠে তৈরি বিছানা। চেয়ার, চেয়ার তো চেয়ারই। অ্যান্ড টেবিল ইন এ থ্যাচড ব্যাম্বু আউট হাউস, বাড়ির বাইরে আর একটা যে ঘর থাকতো, গ্রামে সেটা কাচারি ঘর বলে বলা হইতো, সেখানে খুরশেদের বাড়ির বাইরের দিকে একটা ঘর ছিল, সেখানে একটু খড়ে তৈরি ছিল, সেখানে টেবিল বসিয়ে দিল, একটা চেয়ার বসিয়ে দিল এবং একটা কাঠের উডেন বিছানা বসিয়ে দিল।
ইট ওয়াস এ লাভলি স্পট। খুব সুন্দর একটা স্থান ছিল এবং ব্যাম্বু অ্যান্ড কোকো প্লামস, ব্যাম্বু ভার্জার এবং নারিকেল গাছের উম, সংমিশ্রণ হয়ে একটা সুন্দর একটা জায়গা ছিল। ফেসিং টু দ্য ট্যাঙ্ক, ফেসিং এ ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক মানে পুকুরের দিকে মুখ করা, হোয়ার ফায়ারফ্লাইজ, ফায়ারফ্লাইজ মানে ঝিঝি পোকা ও বুনন করতো ইন্ট্রিকেট ডান্স এট নাইট, যেখানে রাতের বেলা ঝিঝি পোকারা খুব জটিল নৃত্য করতো একদম বুননের মতো, মানে উপরে উঠতেছে নিচে নামতেছে এরকম করে করে বুনন করতো। খুরশেদ যে জায়গাটা তার এটা আউট হাউসে একটা থাকার ব্যবস্থা করেছিল, সেটা একেবারেই খুব সুন্দর স্থান ছিল এবং ঝাড় ছিল এবং নারিকেল গাছ ছিল। হি পুট হিজ ওন বেড, সে তার নিজের বেডটা রেখেছিল বিসাইড ইট, এই যে যিনি গেছেন যিনি লিখেছেন এজিস্টক তার বিছানার প্রতি ফর প্রোটেকশন, তাকে রক্ষা করার জন্য। তো গ্রামে গেছে, গ্রামবাসী তার ক্ষতিও করতে পারে অথবা অন্য কোনো সমস্যা হইতে পারে, এই জন্য খুরশেদের বিছানা তার পাশেই ছিল। দেয়ার সেখানে আই স্টেড আমি অবস্থান করেছিলাম, হোল্ডিং পার্মানেন্ট কোট, পার্মানেন্ট মানে স্থায়ী, পার্মানেন্ট মানে স্থায়ী, কোট মানে বাসস্থান, ফ্রম ডন টু দ্যাট টাইম, একদম ভোর থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত সেটা পার্মানেন্টলি আমি এখানে থাকতাম। উইথিন ভিলেজ মেমোরি, গ্রামে যে সকল স্মৃতিগুলো ছিল, অ্যান্ড দ্যাট ওয়েন্ট ব্যাক ফর সাম 2 সেঞ্চুরি, যেটা 200 শতাব্দীর পূর্বে চলে গেছে। আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু গো থ্রু দেয়ার, টু গো দেয়ার, আমি প্রথম ইউরোপিয়ান যে গ্রামে গিয়েছিলাম। ইট ওয়াজ টু রিমোট, এটা এত দূরবর্তী, ইভেন ফর এ ডিস্ট্রিক্ট কমিশনার টু পাস থ্রু, এবং এটা এত দূরে ছিল যে তার ওই অঞ্চলে ডিস্ট্রিক্ট কমিশনার যায়নি। অলসো সিন্স আই ওয়াজ এ ওমেন, যেহেতু আমি একজন নারী ছিলাম, দ্য ওমেন কুড কাম, নারীরা আসতো, এট ডিফারেন্ট টাইমস, ভিন্ন ভিন্ন সময়, ফ্রম দ্য মেন, পুরুষদের থেকে আলাদা হয়ে, টু লুক এট মি, আমাকে দেখার জন্য, টু ক্যান মি উইদাউট লসিং দেয়ার ক্যারেক্টার, তারা তাদের চরিত্রটা নষ্ট হচ্ছে এটা ভাবতো না। পিপল ক্যাপ কামিং অ্যান্ড কামিং, লোকজন আসতেই থাকলো আসতেই থাকলো। অনলি রেইন, শুধুমাত্র বৃষ্টি, অ্যান্ড দ্য ফ্যাক্ট এবং ঘটনাটা, দ্যাট ওই ঘটনা, দ্যাট ফিউ অফ দেম ওয়ার রিচ ইনাফ টু হ্যাভ বোটস, যাদের নৌকা আছে শুধুমাত্র তারা আসতে পারতো, যদি বৃষ্টি থাকলে সবাই আসতে পারতো না। প্রিভেন্টেড দেম ফ্রম কামিং ফ্রম 10 মাইলস রাউন্ড, তারা 10 কিলোমিটার দূর থেকে 10 মাইল দূর থেকেও আসতো। When he saw that they would not stop coming, খুরশেদ যখন দেখতে পেল যে তারা আসা বন্ধ করতেছে না, খুরশেদ ফিক্সড এঁটে দিল অথবা বেঁধে দিল সাম কার্টেন্স, কিছু পর্দা অথবা মশারি, রাউন্ড দ্য বেড, বিছানার চারপাশে, সো দ্যাট, যাতে আই কুড ক্রল, আমি হামাগুড়ি দিতে পারি, বিহাইন্ড দেম, তাদের পিছনে, behind the curve, when I was tired of looking being looked at, আমি দেখতে দেখতে যখন আমি ক্লান্ত হয়ে যাই, চিড়িয়াখানার পরের মতো, মানে দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে এরকম হয়। তো যাতে হামাগুড়ি দিতে পারি সেই জন্য খুশিতে একটা পর্দা ঝুলিয়ে দিল, লাইক এ জো এনিম্যাল ইনটু ইটস স্লিপিং বক্স, চিড়িয়াখানার প্রাণীর যেমন একেবারে স্লিপিং বক্সের ভিতরে থাকে, সেখানে ঘুমানোর জন্য সে চিড়িয়াখানা দেখতে দেখতে ক্লান্ত, এবং সে সেখানে কিছু সময় অবস্থান করত স্লিপিং বক্সের মতো যেন। আই ওয়াজ টায়ার্ড অফ লুকিং ব্যাক এন্ড জয়েনিং ইন, ইভেন দেন দ্য লিটিল হাট, ছোট করে ঘরটা, উড ফিল, পরিপূর্ণ হয়ে যেত, ফিল্ড আপ উইথ ওমেন অ্যান্ড চিলড্রেন, নারীদের দ্বারা পুরুষদের দ্বারা। চিলড্রেন ফলোড ইট হোয়েন আই ওয়েন্ট, ছোট বাচ্চারা আমি যখন রাস্তা হেরে যেতাম তখন আমাকে অনুসরণ করতো। অ্যান্ড খুরশেদ, হোয়েন খুরশেদ রিমনস্ট্রেটেড, প্রতিবাদ করত, এ স্মল বয় প্লিডেড, একটা ছোট বালক প্লিডেড অজুহাত তুলল, ডোন্ট সেন্ড আস, আমাদের অ্যাওয়ে, আমাদেরকে তাড়িয়ে দিয়েন না। আফটার শি ইজ গন, যখন সে চলে যাবে, নট ইভেন এ সিঙ্গেল স্ট্রেঞ্জ বার্ড উইল কাম টু দ্য ভিলেজ, গ্রামবাসী কোন এই গ্রামে কেউ আসবে না, কেউ অদ্ভুত পাখিও আসবে না। আই স্টুড আপ টু বিং দ্য সেলিব্রিটি ফর 2 days, সেলিব্রিটি মানে প্রসিদ্ধ ব্যক্তি, সেলিব্রিটি মানে প্রসিদ্ধ ব্যক্তি, ফর দ্য 2 days আই হ্যাড প্ল্যান, আমি পরিকল্পনা করেছিলাম, ও সরি উই হ্যাড প্ল্যান, বাট ইট ওয়াজ ইনাফ, ইহা যথেষ্টই ছিল। এট স্টকস মেমোরি অফ ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা,
আমরা একটু আবার রিক্যাপ করি, পিছনে ফিরে যাই। একটু বাংলা বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উম, এটা মার্কিং করা এগুলো সরিয়ে নিয়ে। হুম, ভেঙে ভেঙে প্যাসেজটা পড়তে পারলে তাহলে অর্থগুলো সুবিধা হবে এবং আনসার করতে সুবিধা হবে। যদিও এটা খুব বড় একটা, মোটামুটি ছোট নয়, বড় একটা প্যাসেজ। যারা একেবারেই অফলাইনে সব ভালোভাবে বুঝতে সমস্যা, তারা অনলাইন থেকে নিতে পারো। তাহলে প্যাসেজটা সম্পর্কে আবার একটু সামারাইজ করা হোক। ট্যুর অ্যান্ড ট্রাভেলস হয়েছে পর্যটন এবং ভ্রমণ, ট্রাভেলিং টু বাংলাদেশ, ট্রাভেলিং টু এ ভিলেজ অফ বাংলাদেশ, বাংলাদেশে কোনো একটি গ্রামে ভ্রমণ। এখানে বলা হয়েছে বাংলাদেশ একটা খুব দ্রুতগতি সম্পন্ন নগরায়ণ হওয়া দেশ হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশ গ্রামীণ রয়েছে। এটা বলা প্রিডমিনেন্টলি প্রধানত। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও? তিনি বলতেছেন আসলে বাংলাদেশে কতগুলো গ্রাম আছে? ৬৪,০০০ অর মোর, অথবা এর চেয়ে বেশি? হ্যাভ দ্য ভিলেজেস চেঞ্জ মাচ ওভার দ্য ইয়ার্স? বছরের পর বছর ভিত্তি করে কি গ্রামবাসী পরিবর্তন হয়ে গেছে? হাউ ডু দে রেসপন্ড টু দ্য অনস্লেট অফ আরবানাইজেশন অর গ্রোথ অফ এডুকেশন? শিক্ষার বৃদ্ধির ফলে, নগরায়নের ফলে গ্রামবাসী কতটুকু পরিবর্তন হয়েছে? তারা কতটুকু গ্রহণ করতে পারছে? কিভাবে গ্রহণ করছে? ইতিবাচক, নেতিবাচক। হোয়াট ডু ইউ থিংক? তুমি কি মনে করো? রাইট ডাউন ইউর আনসার ইন এ ফিউ কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেনের মাধ্যমে তুমি তার উত্তর দাও। ইন দ্য ফলোয়িং টিচার এক্সট্রাক্টের ভিতরে উইল সি দ্য বাংলাদেশি ভিলেজ, আমরা একটা বাংলাদেশি গ্রামকে দেখবো থ্রো দ্য আই অফ অ্যান ইংলিশ প্রফেসর। খুব একটা ইতিবাচক একটা সেন্টেন্স। আমরা তার চোখ দিয়ে আমাদের গ্রামকে দেখবো। মানে কি, আজকে থেকে 1971 সালে, 1972 সালে, 51 সালে এবং 47 সালে যে তিনি শিক্ষকতা করছেন, তখন যে বাংলাদেশে যে গ্রামের প্রেক্ষাপটটা ছিল, তখন গ্রামবাসী কেমন আচরণ করতো সেটা তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলছেন এবং আমরা তার মাধ্যমে জানবো, তার লেখা পড়ে জানবো যে গ্রামবাসী তখন কেমন ছিল। একটা কে এজ স্টক, তিনি কি ছিলেন? পার্সোনাল মেমোরি অফ, তিনি তার কত 2 দশক, নিয়ারলি 7 ডিকেডস এগো, 70 বছর আগে আর কি। তাহলে এখানে আমরা দুই একটা ব্যক্তি পাই। একটা ব্যক্তি হলো লেখিকা নিজেই, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন, এজ স্টক। এবং আরেকটা লোক পাই আমরা, খুরশেদ। খুরশেদ এবং তিনি দুইজনে যাত্রা শুরু করছেন, গ্রামে যাচ্ছেন, খুরশেদের বাড়িতে যাচ্ছেন। সম্ভবত খুরশেদ তার পরিচিত একজন, অথবা কর্মচারী, অথবা এনিথিং মে হ্যাপেন, এনিথিং মে বি। খুরশেদ, তিনি তো ওই সময় জানতেন যে গ্রামে খাবার খরচ কম ছিল, তাই কি করছেন, তার যে একজন কর্মচারী অথবা সহকারী ছিল, একটা সুটকেস প্যাক করে দেয়, যেখানে কি ছিল, কি দেয়, টি, মিল্ক, চিজ, জ্যাম, উইথ ট্রাভেল। তিনি তারা ভ্রমণ করেছিল, খুরশেদ এবং ওই লেখিকা ভ্রমণ করেছিল কিসের মাধ্যমে, এরকম ইন্টারমিডিয়েট ক্লাস অথবা মধ্যম শ্রেণীর কোনো একটা ট্রেনে, মানে ফার্স্ট ক্লাসে না, থার্ড ক্লাসে না, সেকেন্ড ক্লাস আর কি, এমন একটা ট্রেন দিয়ে গ্রামে ভ্রমণ করেছিল। এটা একেবারে চন্দ্রিমা রাত ছিল এবং ধান ক্ষেতগুলো মাটির নিচে ছিল, পানির নিচে ছিল, এবং নারকেল গাছগুলো নিচ থেকে উঠতেছে উপরে, মনে মনে করা হয়তো, এবং যাচ্ছিল যে নারিকেল গাছগুলো দেখতেছিল, এমন এগুলো দূর থেকে দ্বীপের মতো মনে হচ্ছে, দূর থেকে রিফ্লেক্টেড রান্না করার আগুনগুলো দেখলে মনে হচ্ছে যে একেবারে রেড গ্লো, লাল আভা বেরিয়ে আসতেছে লন্ডন। ফিশারম্যানস বোট থেকে আসতেছিল, আলো আসতেছিল লন্ডন থেকে। সকালবেলা তারা সোনামুড়ি পৌঁছে, এটা ক্যানেল সাইড খাল জায়গায় পৌঁছে, সেখান থেকে আরো 8 মিলিমিটার তাদের যেতে হয়েছিল খুরশিদের বাড়িতে, ফ্লাডেড ফেরি ফিলের মাধ্যমে, একদম প্লাবিত ধান খেতের মাঝখান দিয়া। তিনি লেখিকা এটা চাচ্ছিলেন, কি চাচ্ছিলেন, যে একটা এরকম একটা আবহাওয়া হোক, পরিবেশ থাকুক, শান্ত থাকুক, সে ঘুমিয়ে পড়বে। সকালে ঘুম থেকে উঠে রোদের আলোতে হালকা ব্লেজ শিখার কারণে তার ঘুম ভেঙে গেল, দেখলো যে খুরশেদের বাড়িতে পৌঁছে গেছে। কিন্তু খুরশেদ আগে চিঠি লিখছিল গ্রামে যে আমি আসতেছি, তারপরে হয়তো পিতার কাছে অথবা অন্য কারো কাছে, কিন্তু ওই চিঠি এখনো আসেনি, তারা এসে পড়ছে। সবাই তাদেরকে দেখার জন্য গ্রামের মানুষ এখানে জড়ো হইলো এবং এক পর্যায়ে তারা কেউ ইংলিশ বলতে পারতো না, শুধু তাদের তাকাই থাকতো এবং তাদেরকে নারিকেলের জুস অফার করতো অথবা নারিকেল ডাবের পানি অফার করলো আর কি।
খুরশেদ কি করলো, তার জন্য একটা ক্যাম্প করে দিল বাড়ির বাইরে কোনো একটা কাছারি ঘর, অথবা ওই আগে ছিল কাছারি ঘর, অথবা বাড়ির বাইরে এমন একটা ঘর, সেখানে সে একটা বিছানা দিল, অথবা কাঠের বিছানা দিল, চেয়ার দিল, টেবিল দিল, থেস্ট বেম্বো আউট হাউস, একটা লাভলি স্পট এখানে। এটা সুন্দর সুন্দর একটা স্থান ছিল, কোকোনাট নারিকেল গাছ ছিল, ফেসিং দ্য ট্যাঙ্ক, পুকুরি পাড়ের দিকে মুখ করা, যেখানে রাত্রে নিজে পোকার একেবারে জটিল বুনন করতো, দেখতে তার খুব ভালো লাগতো এটা। পার্মানেন্ট কোর্স, সেখানে তার স্থায়ীভাবে থাকা শুরু করলো উইথিন দ্য বিলিস মেমোরি। হি ওয়েন্ট ব্যাক দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য, সেই হয়তো প্রথম ব্যক্তি যেরকম, এর আগে কোন ইউরোপীয় লোক তো যায়নি নাই, ডিস্ট্রিক্ট কমিশনারি তো যাওয়া হয়নি, তিনিই গেছেন এর আগে হতো। অলসো সিন্স হি ওয়াজ এ ওমেন, যেহেতু নারী ছিল, নারীরা তাকে দেখতে আসতো এবং পুরুষরাও তাকে দেখে আসতো। যখন পুরুষরা আসতো তখন নারীরা কম আসতো, এবং যখন বৃষ্টি ছিল তখন দূর দূর থেকে মানুষ আসতে পারতো না, বিশেষ করে যাদের নৌকা ছিল তারাই শুধুমাত্র আসতে পারতো, ধনীরা বিশেষ করে নৌকা আসতে পারতো। তাকে দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যেত। এটা যখন হতে থাকলো, তখন খুরশেদ তার জন্য একটা পর্দা টানিয়ে দিল, যাতে সে ক্লান্ত হয়ে যাওয়ার পর সে ওইখানে একটু গড়াগড়ি করতে পারে অথবা রেস্ট করতে পারে। এভাবে কিছুদিন চলতে থাকলো। তিনি যখন ঘর থেকে বের হইতেন আর কি, তখন ছোট বাচ্চারা পিছনে পিছনে যাইতো। খুরশেদ যখন তাদেরকে ধমক দিত অথবা দূরে দূরে দিত, তখন সে খুরশেদ, ছোট বাচ্চারা বলতো যে আপনি যদি এরকম উনি চলে যাওয়ার পরে এখানে কোনো অদ্ভুত পাখিও সেখানে আসবে না। স্টুটা বিং দ্য সেলিব্রিটি ফর টুডে, 2 দিনের ভিতরে এসে একদম তিনি একজন সেলিব্রিটি, প্রসিদ্ধ ব্যক্তি হয়ে গেল। উই হ্যাড প্ল্যান, আমরা যা পরিকল্পনা করছিলাম, বাট ইট ওয়াজ ইনাফ, ইহা যথেষ্টই ছিল। দ্যাটস অল অ্যাবাউট দ্য প্যাসেজ। নিজে পড়তে হবো, নিজে পড়ার বিকল্প নাই। এগুলো সহায়ক কাজ, কেউ পড়তে পারো, কাজে দিবে। ভিডিও পজ করে দেখলে অথবা অন্যভাবে প্রিপারেশন নিতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, জাস্ট ফলো দ্য পেজ।